সমালোচনা করা অনেক সোজা কাজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা আসলে অত্যন্ত কঠিন। তবে আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় যদি ক্ষমতার লোভ না করে দেশ এবং জাতি ও জনগণের কথাই চিন্তা করে ক্ষমতার চেয়ারটাতে যতটুকু মেয়াদ জনগণের মাধ্যমে আসছে সেই মেয়াদটাকে নিজেকে সার্ভ করা যায়, তাহলে সত্য কথাগুলো, সঠিক কথাগুলো খুবই বলা সহজ কাজ। কিন্তু আসলে এই কাজটা যারা চেয়ারে বসেন সহজতর হয়তো বা না, কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা চাই আমাদের রাষ্ট্র এরকম শক্ত ভাষায় কথা বলুক। সীমান্তে মাসাল্লাহ ঘটনা ঘটাই দিছে বিএসএফ। কি ঘটনা ঘটাইছে এবার আসুন সেইটা। গেল এই শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে অলরেডি বেশ কয়েকজন মানুষ কিন্তু মারা গেছে। আমাদের দেশ থেকে মানুষকে ধরে নিয়ে গেছে সীমান্তে, ওইরকম ঘটনা কিন্তু ঘটেছে। পরে দেখছি পত্রিকার আবার নিউজটা ডিলিটও করছে, ভারতের চাপে নাকি তথ্যগত লেকিং ছিল জানি না, একটা ঘটনা মাঝখানে ছিল। যাই হোক, আমরা কথা বলছি পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে আমাদের যেই ভাই নিহত হয়েছিল আনোয়ার হোসেন, সেই আনোয়ার হোসেনের দেহটা বিএসএফ দয়া কইরা ফেরত দিছে। মৃত আনোয়ার কোন কাজে লাগবে তার পরিবারের জন্য? মৃত্যুর পর তার নামের উপর ট্যাগ আছে গরুচোর। এখন এই যে দরিদ্র মানুষগুলা বিভিন্ন সময় সীমান্তের ওই পারে যাচ্ছে, সীমান্তের ওই পারে থাকা আরেকটা দরিদ্র শ্রেণী আর আমাদের আরেকটা দরিদ্র শ্রেণী, তারা এপার কামাল ওপার, ইধার কামাল উধার, এরকম টুকটাক কর্মকাণ্ড করে কিন্তু তারা বাইচা আছে। কিন্তু সমীকরণ দেখেন, পরিসংখ্যান দেখেন, গেল ২০ বছর বা ২৪ বছর বা ৫৩ বছরে ভারতের কজন চোরা কারবারি আমাদের এপার থেকে এসে জিন্দা ফিরা গেছে বা মৃত ফিরা গেছে, আর আমাদের কজন চোরা কারবারি ওই দেশে গিয়া জিন্দা ফিরে আসছে বা মৃত ফিরে আসছে। হঠাৎ করেই গত ২০২০-এর পর থেকে সীমান্তে কিলিং এটা অনেক গুণ বেড়ে গিয়েছে। শেখ হাসিনার সাথে মোদির অনেক বৈঠক হতো, দুজন অনেক কথা বলতেন, কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হতো না। এমনও হয়েছে ভারতের সীমান্ত ইস্যু নিয়ে মিটিং চলতেছে, সেই মিটিংয়ের মধ্যে বাংলাদেশে বর্ডারেরা মানুষ মাইরা ফেলতেছে। আর ওই যে বরাবরই যে স্টেটমেন্টটা দেয় যেন আত্মরক্ষার্থে এরা গুলি চালাইছে। দর্শক, আমাদের বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে আনোয়ারের দেহ হস্তান্তর করেছে। আপনারা জানেন যে আমি গতকালকে বলছিলাম যে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের যিনি কি বলে অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের ৭৫১-এর ৮ এবং ৯-এর সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছিল। পরে তার দেহটা নিয়ে গিয়েছিল, এখন তার দেহটা ফিরিয়ে দিয়েছে। ঘটনা ঘটাইছে খুব সুন্দর, তাই না? আমরা একদম নিয়ে আসছি, আমরা প্রতিবাদও জানিয়েছি, এটা নিয়ে একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তো এইসব প্রতিবাদ ভারত কেয়ার করে, কিন্তু কেন কেয়ার করে না বা এই জিনিসগুলোকে কিভাবে সলিউশন করা যায়? আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভারতের ইস্যুগুলোকে ইন্টারন্যাশনালি আনতে দেয় নাই, বাট এখন তো আমাদের একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে, এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ আছে, এখন তো আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুলের মতন মানুষরা আছে, এখন তো সারা বছর টকশোতে বৈশা অনেক বড় বড় কথা বলা ব্রিগেডিয়ার শাখাউত সাহেব আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আবে হালায়, সুন্দর করে কথা বলে আপনি গো আম গো, হ্যাঁ আবে হালায়, এরকম টাইপের। তো আপনারা কিছু কথা বলেন আর শক্তভাবে, যদি মনে হয় যে ভারত কথা শুনছে না, নিশ্চয়ই আন্তর্জাতিক একটা আইন আছে, আদালত আছে, জাতিসংঘ আছে, মানবাধিকার কমিশনগুলো আছে, সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কানেক্টিভিটি আছে। আপনারা ওই জিনিসগুলোকে ব্যবহার করেন যে গত ২৪ বছর বা স্বাধীনতার পর থেকে ৫৩ বছর এই সীমান্তে এত মিত্রতা, এত বন্ধুত্বের পরেও কেন আনোয়ারদেরকে জীবন দিতে হয়? সীমান্ত ক্রস করে কারা? কোনো সচ্ছল কোনো মানুষ এই ২, ৪, ৫০০, ১,০০০, ৫,০০০-এর জন্য বুঝি নিজের জীবনটা এরকম বিএসএফের নিশানায় ফেলে দেয় না। আমার কথা হচ্ছে, যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে গ্রেপ্তার করেন, এর পরেও যদি গুলি চালাইতে হয় তাহলে তার পায়ে করেন, কিন্তু আপনারা সরাসরি তারে পাখির মতন শেষ করে দিচ্ছেন, এরপরে ধরে নিয়ে যাচ্ছেন। আমরা বারবার উষ্মা প্রকাশ করছি, এগুলোকে ভারত পাত্তা দিচ্ছে আমাদেরকে নাকি? সাইরানার দাম দেন আমাদেরকে। তো দাম কিভাবে নিতে হবে? এখন যে সরকার আছেন, আমরা মনে করি এই সরকার যদি এগুলা শেষ করতে না পারে, আগামীতে বিএনপি বলেন, জামাত বলেন, কোমর সোজা কইরা মোদির সামনে দাঁড়াইয়া কথা বলবে, এটা কিন্তু আসলে পসিবল না। এটা আমরা বুঝি, তারা এদেশে রাজনীতি করবে, কিন্তু
ডক্টর ইউনূস তো নির্বাচন করবেন না, সো তিনার বলতে সমস্যা কি? জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, টাকা পয়সারও সমস্যা নাই। আমরা চাই অন্তত এই জায়গাটার সমাধান হোক। অপরাধ করলে অপরাধের সাজা হোক, কিন্তু এইভাবে জীবন দেওয়া সাজা না। কেউ না কেউ তো হয়তো কোনো এক সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আন্তর্জাতিক অঙ্গনকে আনবেন, সমাধান করবেন, সে আশায় আছি। হিন্দি একটা সিনেমা ছিল নায়ক থেকে খলনায়ক। এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কিং হিসেবে খ্যাত আছেন, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সারওয়ার, বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটানোর পেছনে অনলাইন কিং বা অনলাইন মাস্টারমাইন্ড হিসেবে তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে ভাবা হচ্ছিল যে নতুন যে সরকারটা আসবে, অন্তর্বর্তী সরকার বা যেই আসুক, তো সেইখানে তাদের একটা আধিপত্য থাকবে, তাদের একটা প্রাধান্যতা থাকবে। আর যখন আমরা দেখলাম সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো ইউনূসের সাথে হয়তো তাদের কমিউনিকেশন হয়তো সোজা না, কিন্তু ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে বাকি যারাই ছিলেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক আমরা অতীতে বিভিন্ন টক শোতে বিভিন্ন সময় আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার। তো এরপর যখন সরকার গঠন হলো, ডক্টর আসিফ নজরুল ইসলামের পিছনে মোটামুটি ভালোই লাগলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস। কনক সারওয়ার একটু অল্প পরিমাণে আছেন। তো এখন এই যে উদ্ভূত পরিস্থিতি, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার অথবা ডক্টর আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট, ইভেন নানান ধরনের বক্তব্য, 5 কোটি টাকা ঘোষ বাণিজ্য করেছেন, অনেক বক্তব্য কিন্তু আমাদের অনলাইন কিংরা টানা দিয়ে যাচ্ছেন। আর আসিফ নজরুল সাহেব বিষয়গুলোকে নিয়ে সর্বশেষ প্রতিবাদ করেছেন সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিওকে কেন্দ্র করে। এরপর আমরা দেখেছি যে আসিফ নজরুলের ইস্যুতে খুবই শক্ত ভূমিকায় গেছে সরকার, পাশাপাশি কিছু সংগঠন। আপনার সেই সংগঠনের মধ্যে আমরা যদি দেখি যে ধরেন ভিপি নূরের যে গণ অধিকার পরিষদ আছে এবং তার যিনি একজন অন্যতম মুখপাত্র আছেন রাশেদ আজকে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য শোনার পর সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার শরীরে প্রচণ্ড চুলকানি আসবে। রাশেদের তো ভাই খবর আছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। বলছে যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একমাত্র উপদেষ্টা যিনি এই অভ্যুত্থানের সময় একদম রাজপথে ছাত্রদের সাথে ছিলেন, একদম রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছেন। ইভেন সরকার পতনের আগে যেই সময়টা নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ওই সময়টায় তিনি নিজের বাসায়ও ঘুমাতে পারেননি। আর এটা গণ অধিকারের রাশেদ বলছে যে তিনি এবং তার দল এটা ভালো করে অবগত আছেন। সো উপদেষ্টাদের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র সৎ এবং সব দিক থেকে পারফেক্ট হিসেবে আসিফ নজরুলকে ঘোষণা করে বলছেন, যারা আসিফ নজরুলকে কলঙ্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, ষড়যন্ত্রের মধ্যে ফেলতে চায়, তারা আওয়ামী ফেসিস্টদের দোসর। সবচেয়ে চমকদার লাইনটা হচ্ছে এটা যে আওয়ামী ফেসিস্টদের দোসর। তার মানে কি এই মুহূর্তে এমনকি এই ধরনের বক্তব্য আসছে যে টাকার বিনিময়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে নেগেটিভলি আপনার একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদেরকে টাকা দিয়ে কিনা যাবে কিনা এটা নিশ্চয়ই কেউই বিশ্বাস করবে না। কিন্তু ওই যে বক্তব্যের এক পর্যায়ে তারা বলছেন যে এগুলা যদি চলতে থাকে তাহলে গণ অধিকার পরিষদ তারা আসিফ নজরুলের পাশে আছে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা আপনার কি বলা যে ভূমিকা রাখবে। ইভেন ইউটিউবিয়ান হিসাবে আমাদের এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদাদের উদ্দেশ্যে রাশেদের আরেকটা বার্তা ছিল, অনলাইনে বৈশা ভাষণ দিয়া এই বাংলাদেশ এই 24-এ স্বাধীন হয় নাই। যারা রাজপথে আসছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, তারাই বাংলাদেশ বেসিক্যালি স্বাধীন করছে, দ্বিতীয় স্বাধীনতা যেটা ধরা হচ্ছে। যে আপনারা ইউটিউবে বৈশা নিরাপদ দেশে বৈশা নিরাপদ বক্তব্য দিয়া আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা হয় নাই। এটা করছে এই দেশের ছাত্র জনতা। আর এটার পিছনে যারা মাঠ পর্যায়ে ছিল, ভূমিকা রেখেছে, তিনি তার কথা বলছিলেন যে ওই সময় তার বাচ্চা অসুস্থ ছিল, তার বাচ্চারে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি সময় পান নাই বা ওই সুযোগটা পান নাই। নানান ধরনের অত্যাচার, নির্যাতন এগুলার শিকার হয়েছে। মুদ্রা কথা আমার মনে হয় আর কি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি এই ইস্যুতে আপনি আবার দেখেন জুলকার নাইনের সাথে ঝামেলা হয়ে গেছে। তারপর আরেকজন যিনি সাংবাদিক আছেন তাসনিম খলিল, তার সাথেও ঝামেলা হচ্ছে। তো সব মিলিয়ে বিএনপির সাথে বিএনপি সরাসরি স্ট্রং ভাষায় মির্জা ফখরুল ইসলাম এগুলোকে প্রতিবাদ করেছেন, তারা আবার মির্জা ফখরুল ইসলামের সাথে লাগছেন। তো সব কিছু মিলিয়ে কোথাও না কোথাও পিনাকি এবং ইলিয়াসের জন্য এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাদের বক্তব্য বাংলাদেশের পক্ষে আমরা আছি আর বাংলাদেশের পক্ষে থাকব, এই দেশের জন্য কল্যাণের জন্য যা যা করতে হয় আমরা সবই করবো। এবার প্রথম আলো অফিসের সামনে যদি আবারও জিয়াফত করানো দরকার হয়, জিয়াফত চলবে,
সব কিছুই চলবে। এখন এই পরিস্থিতিতে এসে সরকারের বক্তব্য আপনি তো দেখেন, কি বলা হয় যে সার্জিস আর হাসনাত কি বলছে ডাজেন্ট ফ্যাক্ট, তারা তাদের সাথে লাইভেও আসে, কিন্তু উপদেষ্টা নাহিদের অবস্থান দেখছেন, আসিফের অবস্থান দেখছেন, মাহফুজের অবস্থান দেখছেন, খুবই স্ট্রং, কিন্তু তারা প্রত্যেকেই অনলাইন কিংদের যে সকল বক্তব্য এগুলাকে পাত্তাই দিচ্ছে না, ওইটাই করছে যেটা তাদের দরকার। আর বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে আইনিভাবে দেখে নেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, টেকনিক্যালি যারা বুঝার তারা কিন্তু বুঝছেন। আর এতে আরও বিগড়ে যাচ্ছে আমাদের অনলাইন কিংয়েরা। আসলে মানে এই খেলাটার শেষ কোথায় হবে? সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থানে পরিস্থিতি কোন দিকে যাবে, মানে অনলাইন কিংদের কি মনে করুন?